ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাজেটে স্বাস্থ্য খাতে 15% বরাদ্দ রাখার কথা বলছে কমিশন। এইসব সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতার 53 বছরেও স্বাস্থ্যসেবা বরাদ্দ ও এ খাতে জনবল আন্তর্জাতিক মানের তো দূরের কথা, আঞ্চলিক পর্যায়েও ছুঁতে পারেনি কাঙ্ক্ষিত মানদণ্ড। এছাড়া সীমিত সম্পদের মাঝেও স্বাস্থ্য খাতে যা কিছু অর্জন, দুর্নীতি আর ভুলনীতিতে নাজুক রূপ নিয়েছে। তাই অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নিয়ে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 6 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিল কমিশন। জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন সকালে। প্রতিবেদনের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করে তা বিনামূল্যে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতে 15% বরাদ্দ করা ও স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ সহ এ খাতের প্রয়োজনীয় আইন প্রণয়ন সংশোধনের তাগিদ দিয়েছে কমিশন। এছাড়া বিদ্যমান স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে স্বায়ত্তশাসিত হেলথ সার্ভিস গঠনের সুপারিশ করা হয়েছে। আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the population. আমরা বাজেটের একটা বড় অংশ, যে অংশটা আমরা বৃদ্ধিও করতে বলছি, কিন্তু যে অংশটা আছে সেখান থেকেও জোর দিয়ে এটাকে বাধ্যতা করে দেওয়া। জরুরি ঔষধ প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে এবং অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। সব বিভাগে গড়ে তুলতে বলা হয়েছে আন্তর্জাতিক মানের রেফারেল হাসপাতাল। এছাড়া বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সেবার মূল্য মান নিশ্চিত করতে কঠোর তদারকির সুপারিশ করেছে কমিশন। প্রতিটি স্টুডিও থেকে আমরা প্রায় সমস্যা দেখি, নার্সদের বেতন নিয়ে সমস্যা, স্বাস্থ্যকর্মীদের সমস্যা। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এক এক জায়গায় এক এক রকম বেতন দেয়, কিন্তু কোনো কাঠামো নাই। যে কোনো একটা স্ট্যান্ডার্ড কাঠামোকে ফলো করার জন্য আমরা সুপারিশ করেছি। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের করার সুপারিশ বাস্তবায়ন করতে 2 বছর সময় লাগবে বলে মত দেন কমিশন সদস্যরা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্যখাত সংস্কার বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশের মানুষের অভাব অভিযোগের অন্যতম একটি খাত হচ্ছে স্বাস্থ্যখাত এবং আপনারা কিন্তু 6 মাস সময় নিয়ে স্বাস্থ্যখাত সংস্কারের জন্য একটি প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আপনি যদি সাধারণ মানুষকে সহজভাবে বলতে যান, তাদের জন্য আসলে কি থাকছে আপনাদের এই প্রতিবেদনে? প্রথমত আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের। আসলে এতদিন পর্যন্ত স্বাস্থ্য বলতে আমরা হাসপাতাল, ডাক্তার, নার্স নির্ভর যে একটা, যেটাকে আমরা বলি কিউরেটিভ চিকিৎসা যেটাকে বুঝতাম, তার চাইতে আমাদের একটা প্রাইমারি হেলথ কেয়ার যেটাকে বলি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রিক এক ধরনের সংস্কারের কথা আমরা বলছি, যেটা ইউনিয়নকে কেন্দ্র করে গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে এবং প্রমোশনাল স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেবে এবং সেখান থেকে আরবান হেলথ যেটা, অর্থাৎ নগরে যে সব সেন্টারগুলো নেই, যেমন গ্রামের দিকে ইউনিয়নকে কেন্দ্র করে, ইউনিয়নকে জোরদার করে কমিউনিটি ক্লিনিক এবং বাড়ি ভিজিট থেকে শুরু করে উপজেলা একটা রেফারেল সিস্টেম গড়ে তোলা সহজ, কিন্তু নগরাঞ্চলে সেটা নেই। আমরা নগরগুলোতে স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জোরদার করে সেখানেও রেফারেল ছাড়া কেউ টারশিয়ারি বা সেকেন্ডারি হাসপাতালে উচ্চতর পর্যায়ে আসতে পারবে না, বা এলে তার ওইভাবে চিকিৎসা আমাদের সরকারিভাবে দেওয়া হবে। এইটা একটা বড় বিষয়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে প্রাইমারি কেয়ারটা ফ্রি করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে ট্যাক্সের টাকা থেকেই জনগণকে, এটা যদিও কনস্টিটিউশনে আমাদের রয়েছে স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, কিন্তু আইনগত কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু আমরা এটাকে আইনের মাধ্যমে করে বাজেটের বৃদ্ধি করে, বাজেটের যে জিডিপির শতকরা 5 ভাগ বা বাজেটের 15 ভাগ, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং সেটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে অন্তত প্রাইমারি হেলথ কেয়ার। আর অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক করতে আমরা অনুরোধ করেছি এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ দেওয়ার জন্য ফার্মেসি নেটওয়ার্ক করা এবং সেটা 24 ঘন্টা খোলা রাখা 7 দিন। আমরা অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক যেখানে প্রাইভেট সেক্টর থেকেও যুক্ত হতে পারবে একটা ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে, সেই ধরনের একটা করেছি। ডাক্তারদের ক্ষেত্রে হাসপাতালে কিছু
যে চিকিৎসা যারা শিক্ষার সঙ্গে জড়িত থাকবেন তারা পারতপক্ষে নন প্র্যাকটিসিং হবেন। যদিও যারা প্র্যাকটিস করতে চান এখনো তারা শিক্ষক থাকবেন প্র্যাকটিস, কিন্তু আমরা একটা গ্রুপ গড়ে তোলার জন্য প্রস্তাব করেছি যারা এখন থেকে অপশন দেবে এবং সামনে নিয়োগ হলে অবশ্যই তারা নন প্র্যাকটিসিং হাসপাতালে ফুল টাইম সময় দেবে এবং ছাত্রদের এবং গবেষণাদের সময় দিবে। তো এই ধরনের, এবং বাজেট বৃদ্ধির কথা তো আগেই বললাম। আরেকটি বড় বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রির সঙ্গে যে এই যে বিভিন্ন রকম প্রমোশনাল অ্যাক্টিভিটি সেগুলোকে নৈতিক করার জন্য আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি যে এইভাবে হাসপাতালে প্রমোশন চলবে না। অ্যাক্রিডিটেশনের কথা আমরা বলেছি যে অ্যাক্রিডিটেশনের মান নির্ণয়ের জন্য, মান সম্মত করার জন্য কাউন্সিলগুলো জোরদার করতে হবে। আর অন্যান্য যে পেশা, শুধুমাত্র ডাক্তার নার্স নির্ভর না, আমাদের যে স্বাস্থ্য সেবাতে অন্যান্য যে কর্মী রয়েছেন, টেকনোলজিস্ট কিংবা জেনারেল গ্র্যাজুয়েটস বা কেমিস্ট কিংবা মাইক্রোবায়োলজিস্ট, অন্যান্য তাদের যে যথাযথ দায় রয়েছে এবং তাদের যে দায়িত্ব রয়েছে বিভিন্ন কার্যক্রমে, কাউন্সিলর, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, সবাইকে গুরুত্ব দিয়ে যে জনবলের যে নিয়োগ, সেখানে একটা যেটা আমরা বলি স্কিল মিক্স, দক্ষতার মিশ্রণ লাগবে। একটা হাসপাতালে শুধু সার্জন হলে চলবে না, অ্যানেস্থেসিওলজিস্ট লাগবে, কিন্তু এখানে আবার প্রাইমারি হেলথ কেয়ারে নিউট্রিশনিস্ট লাগবে, হেলথ এডুকেশন লাগবে, এনভায়রনমেন্টাল স্পেশাল লাগবে। আমরা আরেকটি বড় যেটা বলেছি সেটা হলো যে কমিশনটা লাগবে, কারণ আসলে স্বাস্থ্য শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় না। আপনি যতই চেষ্টা করুন পরিবেশ নিয়ন্ত্রণ না করলে, খাদ্য নিয়ন্ত্রণ না করলে, এগুলোতে আপনার এলজিআরডি, লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয় তো রয়েছে, তার সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, নানান মন্ত্রণালয়ের যোগসূত্র রয়েছে। সুতরাং মিনিস্ট্রির উপরে এক ধরনের নীতিমালা এবং আইন ধারণা দেওয়ার জন্য আমরা একটা স্থায়ী স্বাস্থ্য কমিশনের কথা বলেছি, যেটা সব মন্ত্রণালয়ের সাথে যোগসূত্র স্থাপন করে সরকার প্রধানের কাছে যেটা রিপোর্ট করবে। তো সেইখান থেকে আমরা কিন্তু সাধারণ মানুষ সেখান থেকে নীতিমালাগুলো পাবেন এবং সেই নীতিমালার ভিত্তিতে জনবান্ধব যে ওষুধের মূল্য সাশ্রয় করা, এই যে আপনি বললেন যে ওষুধের মানের এবং সেখানে মূল্য নিয়ন্ত্রণ, ডায়াগনস্টিকের মূল্য নিয়ন্ত্রণ, এগুলো নীতিমালাগুলো আসতে হবে বাস্তবায়নকারী মন্ত্রণালয় থেকে নয়। মন্ত্রণালয়ে আমরা বাংলাদেশ হেলথ সার্ভিসের কথা বলেছি, যেখানে এই যে অধিদপ্তরগুলো খুব সুস্পষ্টভাবে একটা ক্লিনিক্যাল সেবা দেবে, একটা প্রিভেন্টিভ প্রমোটিভ দেবে, একটা শিক্ষা দেবে। তো সাধারণ মানুষের জন্য আমরা সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে যে আমরা তাদের কাছে স্বাস্থ্যটা পৌঁছে দেওয়ার জন্য, কারণ আমাদেরকে বলা হয়েছিল জনমুখী এবং সুলভ এবং সাশ্রয়ী মূল্যে যাতে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানো যায় এবং সেইটা সর্বজনীন স্বাস্থ্য সেবা দেয়া। তো এটাই হচ্ছে বড় মেসেজ আমাদের। আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে মানহীন মেডিকেল কলেজ কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অনেকটা মাথা ব্যথা টাপ হয়ে গেছে। তো মানহীন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে, এই বিষয়টা নিয়ে যদি ছোট্ট করে বলতেন। হ্যাঁ, আমাদের আসলে তো বুঝতেই পারছেন যে ব্যাঙের ছাতার মতো অনেক মেডিকেল কলেজ হয়েছে এবং সেইগুলোতে শিক্ষার মান খুব নিম্ন। তো এখন খুবই প্রয়োজন হচ্ছে সেগুলো রিভিউ করা এবং আমাদের যেহেতু আন্তর্জাতিকভাবে ডাক্তারদের যে লাইসেন্স স্বীকৃতি, সেটা নিয়ে সমস্যা হয়ে গেছে এবং একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল আমাদের হয়েছে শুধু ডাক্তারদের জন্য, কিন্তু সেটারও সামর্থ্য বৃদ্ধি হয়নি। এখন সব মেডিকেল কলেজগুলোকে আবার পুনরায় আসলে পর্যবেক্ষণ করে সেখান থেকে যাদের দুর্বল, খুবই দুর্বল, তাদেরকে অন্য যারা সক্রিয় মেডিকেল কলেজের সঙ্গে দরকার হলে 2-4টা কে মার্জ করার প্রয়োজন থাকতে পারে, অথবা তাদের সামর্থ্য বৃদ্ধি করতে হবে। বিশেষ করে বেসরকারি খাতে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে যেগুলো চিকিৎসা যে শিক্ষা প্রশ্নবিদ্ধ। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা খুব কঠোর টাস্ক ফোর্স দিয়ে কাজটা করতে হবে।